এই সেটটার পাওয়ার সেট যেটা হবে সেই সেটের উপাদান সংখ্যা হবে 16টি। সঠিক উত্তর হবে 16। 46তম বিসিএস এ সেটের একটি অঙ্ক দেওয়া ছিল যেখানে বলা হয়েছিল a ইকুয়াল টু এক্স যেন এক্স 5 এবং 7 দ্বারা বিভাজ্য এবং x এর মান হবে 150 এর চাইতে ছোট। এই সেটের পাওয়ার সেট পি এর কয়টা সদস্য থাকবে বা কয়টা মেম্বার থাকবে। চলো দেখি এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। এখানে দেখো 5 এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমাদের প্রথমে বের করতে হবে। 5 এবং 7 দ্বারা বিভাজ্য 150 এর চেয়ে ছোট সংখ্যাগুলোই হবে এ সেটের উপাদান। চলো তাহলে এ সেটের উপাদান কি কি হতে পারে আমরা দেখি। এখন 5 দ্বারা বিভাজ্য যদি আমরা বলি তাহলে 5, 10, 15, 20, 25 এইভাবে 150 পর্যন্ত যাবে। আবার 7 দ্বারা বিভাজ্য যদি হতে হয় তাহলে 7, 14, 21, 28, 35 এভাবে 150 পর্যন্ত যাবে। এখন দেখো 5 এবং 7 এই দুটো দ্বারাই যদি বিভাজ্য হতে হয় তাহলে ওই সংখ্যাগুলোই 5 এবং 7 দ্বারা বিভাজ্য হবে যেগুলো 5 এবং 7 এর লসাগু দ্বারা বিভাজ্য। যেমন 5 এবং 7 এর লসাগু হলো 35। তার মানে 150 এর চাইতে ছোট যে সমস্ত সংখ্যা 35 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোই হবে এ সেটের উপাদান। চলো তাহলে আইডেন্টিফাই করি যে এ সেটের উপাদানগুলো কি কি হতে পারে। তাহলে 35 এর চেয়ে ছোট এর কোনো উপাদান হতে পারে না। তাহলে প্রথম সংখ্যাটি হবে 35। তারপরে 35 এর মাল্টিপলস বা 35 এর গুণিতক হবে এর পরের সংখ্যা। সো 35 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হলো 70। এই 70 হলো 150 এর চেয়ে ছোট। 3 দিয়ে যদি গুণ করি 35 কে তাহলে হবে 105। এই 105 হলো 150 এর চেয়ে ছোট। এর পরের সংখ্যাটা হবে 140। তাহলে 140 হলো 150 এর চেয়ে ছোট। এখন এই 35 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা আমাদের 150 এর চাইতে বড় হয়ে যাবে। তার মানে এ এর উপাদানগুলো হবে 35, 70, 105 এবং 140। এই প্রত্যেকটা সংখ্যাই 5 এবং 7 দ্বারা বিভাজ্য এবং 150 এর চাইতে ছোট। তাহলে আমরা এ সেটের উপাদানগুলো পেলাম 35, 70, 105 এবং 140। এখন কোশ্চেনে বলা হয়েছে পি এ পাওয়ার সেট। আমরা জানি কোনো একটা সেটের যদি n সংখ্যক উপাদান থাকে তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তার মানে পি এর সদস্য সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। n মানে হলো এখানে কয়টা সংখ্যা আছে 1, 2, 3, 4। যেহেতু এ এর উপাদান সংখ্যা 4টি তাহলে পি এর সদস্য সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16 বা 16। তাহলে আমাদের এই সেটটার পাওয়ার সেট যেটা হবে সেই সেটের উপাদান সংখ্যা হবে 16টি। সঠিক উত্তর হবে 16 বা 16। এটা আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা সেটের এই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। 4 × 5 = 20। 20 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 60। তার মানে মোট বিন্যাস সংখ্যা হবে 60টি। তাহলে এইখানে গ হবে আমাদের সঠিক উত্তর। 46তম বিসিএস এ পারমুটেশন বা বিন্যাসের একটি অঙ্ক দেওয়া ছিল যেখানে বলা ছিল কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত। উত্তর হিসাবে আমাদের দেওয়া ছিল 24, 40, 60 এবং 120। চলো দেখি এই অঙ্কটির সঠিক উত্তর কোনটা। এখন তোমরা দেখতে পাচ্ছ কনিক শব্দটিতে মোট অক্ষর আছে 5টি। কোনো একটা শব্দ যদি 5টি ভিন্ন ভিন্ন অক্ষর থাকে তাহলে বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 5। কিন্তু এই শব্দটিতে তোমরা যদি খেয়াল করো তাহলে একই অক্ষর দুইবার আছে, প্রথমেও সি আছে এবং শেষেও সি আছে। তার মানে এই শব্দটি দ্বারা আমরা যদি বিন্যাস করি তাহলে এর মান ফ্যাক্টোরিয়াল 5 হবে না, এর চাইতে কম হবে। চলো দেখি কতগুলো বিন্যাস আমরা করতে পারি। তাহলে আমরা যদি ধরে নেই সবগুলো অক্ষর ভিন্ন ভিন্ন তাহলে এর মোট বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 5। কিন্তু এখানে দেখো দুইটা সি আছে, তার মানে এই ফ্যাক্টোরিয়ালকে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা যদি আমরা ভাগ করি
এই কনিক শব্দটি থেকে যতগুলো বিন্যাস গঠন করা যাবে তার রেজাল্ট হবে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2। তোমরা জানো ফ্যাক্টোরিয়াল 5 মানে হলো 1 থেকে 5 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। তার মানে ফ্যাক্টোরিয়াল 5 মানে হলো 1 মাল্টিপ্লিকেশন 2 মাল্টিপ্লিকেশন 3 মাল্টিপ্লিকেশন 4 মাল্টিপ্লিকেশন 5। অনুরূপভাবে ফ্যাক্টোরিয়াল 2 এর মানে হলো 1 থেকে 2 পর্যন্ত সবগুলো সংখ্যার মাল্টিপ্লিকেশন। তার মানে 1 মাল্টিপ্লিকেশন 2। এখন আমরা যদি এই 2 কেটে দেই, 1 1 এটা কেটে দেই, তাহলে আমাদের রেজাল্ট থাকবে 3 মাল্টিপ্লিকেশন 4 মাল্টিপ্লিকেশন 5। তার মানে 4 5 20, 20 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 60। তার মানে মোট বিন্যাস সংখ্যা হবে 60টি। তাহলে এইখানে গ হবে আমাদের সঠিক উত্তর। এখন যদি কোনো কারণে এই শব্দটিতে সি 2 বার না থেকে এই সি এর পরিবর্তে অন্য একটি বর্ণ থাকতো, যেমন ডি, এরকম যদি থাকতো কোনিক, তাহলে আমাদের রেজাল্ট হতো ফ্যাক্টোরিয়াল 5 মানে 120। অনুরূপভাবে যদি এখানে সি এর সংখ্যা 2টি না থেকে আরো বেশি থাকতো, তার মানে 3টা থাকতো বা তার চাইতে বেশি থাকতো, যদি 3টা থাকে তাহলে আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা ভাগ করতে হইতো। আবার যদি একই অন্য আরেকটা অক্ষর, যেমন সি 2 বার আছে, এখানে যদি ও অথবা অন্য একটি অক্ষর 2 বার থাকতো তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল 5 কে ফ্যাক্টোরিয়াল 2 এবং ফ্যাক্টোরিয়াল 2 2 বার ভাগ করতে হতো, কারণ তখন ফ্যাক্টোরিয়াল সি থাকতো 2টা এবং যদি ও 2টা থাকতো তাহলে সেই 2টা ও এর জন্য আবার একইভাবে ভাগ করতে হইতো। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব 46তম বিসিএস এর লগারিদমের এই অঙ্কটা নিয়ে, যেখানে দেওয়া ছিল লগ বেস √8 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 1/3 হলে x এর মান কত। অপশন হিসেবে আমাদের 4টা অপশন দেওয়া ছিল। কতে দেওয়া ছিল 32, খতে দেওয়া ছিল 8, গতে দেওয়া ছিল 3 এবং ঘতে দেওয়া ছিল √8। চলো দেখি এই অঙ্কটা কিভাবে সমাধান করে আমরা দ্রুত এর মান বের করতে পারি। এখন এখানে ডান পক্ষে আছে আমাদের 3 সমস্ত 3 ভাগের 1। এই মিশ্র ভগ্নাংশটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেলি, বাম পক্ষে আমরা যা আছে তাই রাখলাম, ডান পক্ষে আমরা 3 3 3 9 আর 1 10, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম। এখন তোমরা জানো লগের একটা সূত্র আছে, লগ এ বি ইকুয়াল টু যদি x হয় তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b। এখন এই সূত্রটা আমরা যদি এইখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো এইখানে a এর জায়গায় আছে আমাদের √8, b এর জায়গায় আমাদের আছে x এবং x এর জায়গায় আছে 10/3। তার মানে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x মানে √8 এটার হোল টু দি পাওয়ার x মানে হলো 10/3 ইকুয়াল টু আমরা লিখতে পারবো b মানে হলো আমাদের x। তাহলে এখান থেকে যদি বাম পক্ষকে ডান পক্ষে এবং ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে যাই তাহলে x ইকুয়াল টু হবে আমাদের √8 হোল টু দি পাওয়ার 10/3। এখন দেখো এখান থেকে আমরা আরেকটু সমাধান করলে x ইকুয়াল টু √8 কে আমরা এইভাবে লিখতে পারি √8 2 কিউবড 10/3, মানে 8 কে আমরা লিখতে পারি 2 কিউবড, মানে 2 মাল্টিপ্লিকেশন 2 মানে হলো 8, তাই 8 কে আমরা লিখলাম 2 কিউবড। এখন দেখো এটাকে যদি আরেকটু সমাধান করি, x ইকুয়াল টু হবে এখানে আমরা √2 কিউবড কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3/2। রুটের মান হলো পাওয়ার হাফ, তাহলে এইটার পাওয়ার আছে আমাদের 10/3 বা x ইকুয়াল টু, তোমরা জানো সূচকে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলোকে মাল্টিপ্লিকেশন করতে হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3/2 মাল্টিপ্লিকেশন 10/3। এখানে যদি 3 কাটা যায়, 2 দিয়ে যদি 10 কে ডিভাইড করা হয় তাহলে থাকতেছে 5। তার মানে x ইকুয়াল টু থাকলো 2 টু দি পাওয়ার 5। এখন 2 টু দি পাওয়ার 5 মানে হলো 2 মাল্টিপ্লিকেশন 2, এরকম ভাবে 5টা 2 কে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাই আমরা জানি 3টা 2 কে মাল্টিপ্লিকেশন করলে 8, 4টা 2 কে মাল্টিপ্লিকেশন করলে 16 এবং 5টা 2 কে মাল্টিপ্লিকেশন করলে হয় 32। অতএব x এর মান হবে
32। এখানে দেখো আমাদের ক নাম্বার অপশনে আছে 32, তার মানে আমাদের সঠিক উত্তর হলো 32। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। 46তম বিসিএস এর জিওমেট্রির এই কোশ্চেনটা অ্যানালাইসিস করে চলো আমরা সঠিক উত্তর নির্ণয় করার চেষ্টা করি। এখানে দেখো দেওয়া আছে একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 62 ডিগ্রি। দুইটা কোণের পরিমাণ দেওয়া আছে এবং বলা হয়েছে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজ সাধারণত 6 প্রকার। কোণ বেদে ত্রিভুজ হয় 3 প্রকার এবং বাহু বেদে ত্রিভুজ হয় 3 প্রকার। কোণ বেদে ত্রিভুজগুলোর মধ্যে আছে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। আর বাহুবেদে ত্রিভুজগুলোর মধ্যে আছে সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। এখানে যেহেতু কোণ দেওয়া আছে তার মানে উত্তরগুলোতে দেওয়া আছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। এখন চলো আমরা দেখি এর সঠিক উত্তর কোনটি হবে। আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ একটা ত্রিভুজের অন্তর্বর্তী 3টা কোণের সমষ্টি বা যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। এখানে আমাদের যে দুইটা কোণ দেওয়া আছে, একটা দেওয়া আছে 28 ডিগ্রি, আরেকটা দেওয়া আছে আমাদের 62 ডিগ্রি। এই দুইটা কোণ মিলে আমাদের হলো 90 ডিগ্রি। তার মানে 3টা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, অন্য আরেকটা কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি। তাহলে আমরা পেলাম ত্রিভুজের 3টা কোণের পরিমাণ, একটা 28 ডিগ্রি, একটা 62 ডিগ্রি, আরেকটা হলো 90 ডিগ্রি। এখন যেহেতু ত্রিভুজের একটা কোণের পরিমাণ 90 ডিগ্রি, তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটা হবে সমকোণী ত্রিভুজ। তার মানে অপশনগুলোর মধ্যে তোমরা যদি দেখো, প্রথমে আছে সমকোণী ত্রিভুজ, তার মানে এটা উত্তর হতে পারে। সূক্ষ্মকোণী এটা হবে না, স্থূলকোণী হবে না, আরেকটি আছে সমদ্বিবাহু সমকোণী, তার মানে এটাও হতে পারে। এখন আমাদের এই দুইটা অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর সেটা নির্ণয় করতে হবে। এখন দেখো একটা ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয় এবং দুইটা বাহু যদি সমান হয়, এই কোণটা যদি সমকোণ হয় 90 ডিগ্রি, তাহলে অন্য দুইটা বাহু যদি সমান হয় তাহলে এই বাহু, এই কোণ এবং এই কোণ দুইটা অবশ্যই সমান হবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে একটা 28 ডিগ্রি, একটা 62 ডিগ্রি, তার মানে এটা এই কোণ আর এই কোণ সমান নয়। তার মানে হলো এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ নয়, এটি শুধুমাত্র একটি সমকোণী ত্রিভুজ। তার মানে আমাদের সঠিক উত্তর এটা। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 46তম বিসিএস এর অনুপাতের এই কোশ্চেনটা কিভাবে আমরা খুব দ্রুত সমাধান করে সঠিক উত্তর বের করতে পারি। এখানে বলা হয়েছে 100 থেকে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত। এই অঙ্কটা সমাধান করতে হলে ম্যাথের একটা অনুসিদ্ধান্ত জানতে হবে। সেটা হলো কোনো দুটি সংখ্যার যোগফল ওই দুটি সংখ্যার অনুপাতের সমষ্টি দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমরা যদি পূর্ণ অঙ্ক করে এই রেজাল্টটা বের করতে চাই তাহলে আমাদের 1 মিনিটের চাইতে অনেক বেশি সময় লাগবে। আমাদের যেহেতু ম্যাক্সিমাম 1 মিনিট সময় বরাদ্দ, তাই আমাদের সেন্স এবং এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করে কিভাবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই এই রেজাল্টটা বের করতে পারি। প্রথমে আমরা এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব। এখানে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাতের যোগফল দ্বারা বিভাজ্য। এখন আমরা যদি ধরে নেই এটা সঠিক উত্তর 1:9, তার মানে অনুপাতের যোগফল হবে 10। 10 দ্বারা 300কে ভাগ করা যায়, তার মানে এটা রেজাল্ট হতে পারে। আমরা এখনো শিওর না এটা হবে কিনা, কিন্তু এটা রেজাল্ট হতে পারে। এখন দেখো এখানে আছে 2:5। এখন 2:5 মানে অনুপাতের যোগফল হবে 2 + 5 মানে 7। 7 দিয়ে এই 300কে ভাগ করা যায় না, তার মানে এই অনুপাতটা এই অনুসিদ্ধান্তকে মেনে চলে না, তাই এটা রেজাল্ট হতে পারে না। এখন আমরা যদি এটাকে বিবেচনা করি 2:3, 2:3 মানে হলো অনুপাতের যোগফল হবে 2 + 3 মানে 5। 5 দিয়ে 300কে ডিভাইড করা যায়, তার মানে এইটাও রেজাল্ট হতে পারে। তারপর দেখো লাস্টটা আছে আমাদের 3:5।
তার মানে অনুপাতের যোগফল হবে 3 + 5 মানে 8। 8 দ্বারা 300 কে ডিভাইড করা যায় না, তার মানে এটা রেজাল্ট হতে পারে না। এখন এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করে আমরা বুঝতে পারলাম আমাদের রেজাল্ট হবে ক অথবা গ, কিন্তু খ এবং ঘ রেজাল্ট হতে পারে না। এখন এই দুটার মধ্যে কোনটা সঠিক রেজাল্ট? দেখো, এটা যদি আমাদের অনুপাত হয় তাহলে অনুপাতের যোগফল আসতেছে 10। এখন 10 দিয়ে যদি আমরা 300 কে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে 30। 30 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে এটা হবে 30 এবং এখানে হবে 270। এখন তার মানে এইটাকে যদি আমরা অনুপাত বিবেচনা করি তাহলে আমাদের সংখ্যা দুটো হলো 30 এবং 270। কিন্তু কোশ্চেনে বলা হয়েছে 100 থেকে বড়। এখন 100 থেকে বড় যখন হবে তখন 30 কোনো সংখ্যা হতে পারে না। এই শর্ত অনুসারে এটাও আমাদের সঠিক উত্তর নয়। খ এবং ঘ এর আগে বাতিল হয়ে গেছে, একটাই মাত্র আছে গ, এটা আমাদের সঠিক উত্তর, কিন্তু আমরা এটাও যাচাই করে দেখব। এখন দেখো, এটা অনুপাতের যোগফল হবে আমাদের 5। এই 5 দিয়ে যদি আমরা 300 কে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে 60। 60 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি 120, আবার 60 দিয়ে যদি 3 কে গুণ করি 180। তার মানে আমাদের সংখ্যা দুটো আসতেছে 120 এবং 180, যে দুটো সংখ্যাই 100 থেকে বড় এবং এদের যোগ করলে 300 হয়, তাহলে আমাদের এইটা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্ক না করেই কিভাবে এই কোশ্চেনটার সঠিক উত্তর বের করা যায়। থ্যাংক ইউ। এখন আমি আলোচনা করব 46তম বিসিএস এর প্রবাবিলিটির এই অঙ্কটা নিয়ে, যেখানে বলা হয়েছে একটি থলেতে 5টি নীল, 10টি সাদা ও 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? তার মানে একটা বস্তাতে বা একটি থলেতে যদি 5টি নীল, 10টি সাদা এবং 20টি কালো বল থাকে, একসাথে মিশানো থাকে, সেখান থেকে যদি চোখ বন্ধ করে একটি বল তোলা হয় সেই বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত হবে? এখানে বিশেষভাবে খেয়াল করতে হবে সাদা না হওয়ার সম্ভাবনা। একটা হতে পারে সাদা হওয়ার সম্ভাবনা, আরেকটা হতে পারে সাদা না হওয়ার সম্ভাবনা। প্রশ্নে বলা হয়েছে সাদা না হওয়ার সম্ভাবনা কত? উত্তর হিসাবে আমাদের দেওয়া আছে 3/10, 5/7, 7/5, 7/10। এখন আমাদের প্রথম টার্গেট হবে উত্তর এলিমিনেশন করা। এখন দেখো, এই উত্তরগুলোর মধ্যে একটা উত্তর দেওয়া আছে যেটা সম্ভাবনার ক্ষেত্রে বা প্রবাবিলিটি বা সম্ভাব্যতার ক্ষেত্রে কখনো সম্ভব না। যে উত্তরটা হলো 7/5। প্রবাবিলিটির মান বা সম্ভাব্যতার মান কখনো 1-এর চাইতে বেশি হইতে পারে না। তাহলে এই সংখ্যাটা যেহেতু 1-এর চাইতে বেশি, তাহলে আমরা এটাকে এলিমিনেট করে দিতে পারি যে এটা কখনো সম্ভব নয়। বাকি থাকলো আমাদের 3টা অপশন। এই 3টা অপশন থেকে আমরা বের করার চেষ্টা করব কোনটা আমাদের সঠিক উত্তর। এখন দেখো, এখানে থলেতে মোট বল আছে 5 + 10 + 20 সমান হলো 35টি। আমাদের মোট বল আছে 35টি। এখন যদি আমাদেরকে বলা হয় এই 35টি বল থেকে যদি আমরা একটা বলকে পিক করি চোখ বাঁধা অবস্থায় বা চোখ বন্ধ করে একটা বলকে পিক করি, সেই বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? যেহেতু থলেতে 10টি সাদা বল আছে, তার মানে আমরা যদি বস্তা থেকে একটি বল তুলি তাহলে এই বলটি সাদা হওয়ার সম্ভাবনা থাকবে 35/10 ভাগ। কারণ 35টি বল আছে, তার মধ্যে সাদা আছে 10টি। তার মানে সাদা হওয়ার সম্ভাবনা হবে 35/10 ভাগ। এখন কোশ্চেনে বলা হয়েছে সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা যদি সাদা না হওয়ার সম্ভাবনা বের করতে চাই, তার মানে 1 থেকে সাদা হওয়ার সম্ভাবনাকে বাদ দেই, তাহলেই আমরা সাদা না হওয়ার সম্ভাবনা পেয়ে যাব। তার মানে সাদা না হওয়ার সম্ভাবনা 1 - 10/35। এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে নিচে আসবে 35, উপরে আসবে 25
আমরা যদি কাটাকাটি করি 5 দিয়ে ভাগ করে দেই তাহলে এখানে আসবে 5, এখানে আসবে 7। তার মানে সাদা না হওয়ার সম্ভাবনা হবে 7/5। এখানে আমাদের 7/5 আছে খ নম্বরে। তার মানে এইটা হবে আমাদের সঠিক উত্তর। এটা হলো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে তুমি বের করতে পারো সাদা না হওয়ার সম্ভাবনা। অন্য আরেকটা পদ্ধতিতে তোমরা বের করতে পারো যে সাদা না হওয়ার সম্ভাবনা কত। সাদা না হওয়ার সম্ভাবনা মানে হলো বলটি হয় নীল হবে না হয় কালো হবে। তাহলে আমাদের নীল বা কালো হওয়ার সম্ভাবনা কত সেটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা পেয়ে যাব সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে কালো প্লাস নীল বলের সংখ্যা হবে, এখানে নীল আছে 5টি প্লাস কালো আছে 20টি, নীল এবং কালো বল আছে 25টি। তার মানে নীল অথবা কালো হওয়ার সম্ভাবনা হবে আমাদের 35/25। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের হবে 5/7। তার মানে বলটি কালো অথবা নীল হওয়ার সম্ভাবনা 7/5 মানে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা 7/5। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। চলো দেখি 46তম BCS এর এই কোশ্চেনটা আমরা কিভাবে দ্রুত সমাধান করে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর বের করতে পারি। এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে এবং অন্য 4টি অপশন দেওয়া আছে। বলা হয়েছে কোন ভগ্নাংশটি 2/3 এর চাইতে বড়। তোমরা জানো ভগ্নাংশের কম্পারিজন করার জন্য মোট 6টা পদ্ধতি আছে। এই অঙ্কটি করার জন্য 6টি পদ্ধতির মধ্যে সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতিটি ব্যবহার করব এবং দেখাবো কিভাবে দ্রুত আমরা এই পদ্ধতিতে রেজাল্ট বের করতে পারি। এই পদ্ধতির নাম হলো ক্রস মাল্টিপ্লিকেশন মেথড বা ক্রস মাল্টিপ্লিকেশন। চলো আমরা দেখি কিভাবে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে দুইটা ভগ্নাংশকে কম্পেয়ার করে কোনটি ছোট এবং কোনটি বড় বের করতে হয়। এই প্রক্রিয়ায় এই প্রশ্নটি সমাধান করার জন্য তোমাদেরকে প্রথমে প্রতিটি অপশনের পাশে 2/3 কে লিখতে হবে। এখানে আমাদের 2/3 যে ফ্র্যাকশনটা দেওয়া আছে এটাকে আমাদের প্রত্যেকটার পাশে এইভাবে লিখতে হবে 2/3 2/3 2/3 2/3। এরপরে আমাদের যেটা করতে হবে এইভাবে কোনাকুনি মাল্টিপ্লিকেশন করতে হবে। এটাকে এভাবে একটা মাল্টিপ্লিকেশন করতে হবে এবং এভাবে কোনাকুনি আরেকটা মাল্টিপ্লিকেশন করতে হবে। এখন তো 3 দিয়ে যদি আমরা 33কে মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের রেজাল্ট হবে 99। আবার 50 দিয়ে যদি আমরা 2কে মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো এখানে 100। দেখো 99 এবং 100 এর মধ্যে 100 বড়, তার মানে 99 ইজ লেস দেন 100। তার মানে এই দুইটা ভগ্নাংশের মধ্যে আমাদের 2/3 হবে বড় এবং 33/50 এটা হবে ছোট। তার মানে আমাদেরকে বলা হয়েছে বড় ভগ্নাংশ কোনটি বড় হবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2/3টাই আসলে বড়। তার মানে এইটা আমাদের সঠিক উত্তর নয়। এখন এখানে যদি আবার এইভাবে আমরা কোনাকুনি গুণ করি তাহলে এটা হবে 3 আর 8কে গুণ করলে হবে 24, 11কে 2 দিয়ে গুণ করলে হবে 22। এখানে দেখা যেতেছে 24 বড়। তার মানে 8/11 হবে বড়, 2/3টা হবে ছোট। তার মানে আমাদের এটা সঠিক উত্তর। এখন একইভাবে তুমি ঘ এবং ঘকেও টেস্ট করে দেখতে পারো যে সঠিক উত্তরটি আসলেই ঘ। যেহেতু এটা কম্পিটিটিভ পরীক্ষা এবং সময় খুবই ইম্পর্টেন্ট, তার মানে তুমি একটা সঠিক উত্তর পেয়ে গেলে বাকিগুলো টেস্ট করে আর সময় নষ্ট করা উচিত নয়। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তারপরেও আমরা বাকিগুলো টেস্ট করে দেখি আসলে এই বাকি অপশনগুলোর মধ্যে কোনো সঠিক উত্তর আছে কিনা। এখানে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি একইভাবে তাহলে 3 মাল্টিপ্লিকেশন করলে হবে 9, 5কে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে হবে 10। তার মানে এখানে দেখো 10 হলো বড়, তার মানে 2/3 হলো বড়। এটা হতে পারে না। 3 13 39, আবার 27 দ্বিগুণে 54। তার মানে এইটা হলো বড়, 2/3টা হলো। যেহেতু 39 চাইতে 54 বড়, তার মানে 2/3টা হবে 13/27 চাইতে বড়। তার মানে আমাদের একমাত্র সঠিক উত্তর এই খ। আশা করি তোমরা এই পদ্ধতিটা বুঝতে পারছো। এই পদ্ধতিটা খুবই ইফেক্টিভ যখন তোমরা দুইটা ভগ্নাংশকে কম্পেয়ার করবে।
কিন্তু 2-এর বেশি ভগ্নাংশকে কম্পেয়ার করার জন্য আমাদের অন্যান্য যে পদ্ধতিগুলো আছে, আরো কমপক্ষে 5টা পদ্ধতি আছে। পরবর্তীতে ম্যাথ বেসিক সেকশনের একটা ভিডিওতে আমি এই 6টি পদ্ধতি নিয়েই বিস্তারিত আলোচনা করব। চলো এখন আমরা আরো কয়েকটা ভগ্নাংশকে কম্পেয়ার করে দেখি এই পদ্ধতি আসলে কাজ করে কিনা। এখন দেখো, আমরা যদি 2/1 আর 3/1 দুইটা ভগ্নাংশ নেই, এই ভগ্নাংশ দুটোকে আমরা যদি আমাদের সেন্স দ্বারা কম্পেয়ার করি, একটা জিনিসকে 2 ভাগ করে 1 ভাগ নিলাম, একটা জিনিসকে 3 ভাগ করে 1 ভাগ নিলাম, স্বভাবতই 2/1 ভাগ বড় হবে। এখন যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখি, 3-একে 3, 2-একে 2, তার মানে এটা বড়। তার মানে বোঝা যাচ্ছে 1/2 ইজ গ্রেটার দেন 1/3। তার মানে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা খুব সহজেই বলতে পারি দুইটা ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা ছোট, কোন ভগ্নাংশটা বড়। চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। এখন যদি এই ধরনের দুইটা ভগ্নাংশ থাকে, তাহলে আমাদের সেন্স ব্যবহার করে এটাকে, এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোট বের করা একটু কঠিন, কারণ আপাত দৃষ্টিতে দুইটাই খুব কাছাকাছি। চলো এখন দেখি ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে আমরা এটাকে বের করার চেষ্টা করি। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, এখানে হবে 7-12 84, আর এখানে যদি মাল্টিপ্লিকেশন করি 88, তার মানে 8/12 এটা হবে বড়, 7/11 এটা হবে ছোট। দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন ব্যবহার করে দুইটা ভগ্নাংশকে খুব দ্রুত আমরা বলতে পারি কোনটা বড় কোনটা ছোট। থ্যাংক ইউ। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব 47তম BCS এর সূচকের এই অঙ্কটা নিয়ে, যেখানে দেওয়া ছিল হাফ মাল্টিপ্লিকেশন 2 টু দি পাওয়ার x - 3 প্লাস 1 = 5 হলে x এর মান কত। অপশন হিসাবে আমাদের দেওয়া ছিল 3, 4, 5 এবং 6। এখন আমি তোমাদেরকে দেখাবো অঙ্ক না করেই কিভাবে আমরা এখান থেকে সঠিক উত্তরটা বের করতে পারি। এরপরে আমি অঙ্কটা করে দেখাবো যে এর সঠিক উত্তর কত। চলো দেখি, যাদের সূচক সম্পর্কে ভালো ধারণা নেই তারা এই অঙ্কটা কিভাবে সমাধান করবে। এখন আমরা যদি এই সমীকরণে x এর মান 3 বসাই, তাহলে বাম পক্ষের রেজাল্ট আসবে হাফ মাল্টিপ্লিকেশন 2 টু দি পাওয়ার 3 - 3 প্লাস 1। তার মানে এখানে 3 - 3 মানে হলো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে হলো 1, 1 আর হাফ মাল্টিপ্লিকেশন করলে হাফ প্লাস 1 হবে 3/2। তার মানে এটা 5 এর সমান হচ্ছে না, তার মানে এটা আমাদের রেজাল্ট না। এখন যদি আমরা এখানে 4 বসাই x এর মান, তাহলে হাফ মাল্টিপ্লিকেশন 2 টু দি পাওয়ার 4 - 3 প্লাস 1, হাফ মাল্টিপ্লিকেশন 2 টু দি পাওয়ার 1 প্লাস 1। 2 টু দি পাওয়ার 1 মানে হলো 2, 2 আর 2 যদি কাটা যায় তাহলে 1 হবে এখানে, 1 প্লাস 1 মানে হলো 2। তার মানে এটাও আমাদের সঠিক উত্তর নয়। এখন যদি আমরা 5 বসাই, তাহলে হাফ মাল্টিপ্লিকেশন 2 টু দি পাওয়ার 5 - 3 প্লাস 1, এখান থেকে হাফ মাল্টিপ্লিকেশন 2 টু দি পাওয়ার 5 থেকে যদি 3 চলে যায় তাহলে 2 প্লাস 1, এখান থেকে আমরা পাবো হাফ মাল্টিপ্লিকেশন 2 স্কয়ার মানে 4 প্লাস 1, এখানে 2 এবং 4 কাটাকাটি করলে 2, এখানে হলো রেজাল্ট হলো 3। তাহলে এখানে আছে 5। আমরা বাম পক্ষে পেলাম 3, কিন্তু ডান পক্ষে আছে 5, তার মানে এইটাও আমাদের রেজাল্ট নয়। এখন যদি x এর মান 6 বসাই, তাহলে হাফ মাল্টিপ্লিকেশন 2 টু দি পাওয়ার 6 - 3 প্লাস 1, এখানে হাফ মাল্টিপ্লিকেশন 6 - 3 মানে হলো 3 মানে 2 টু দি পাওয়ার 3 মানে হলো 8 প্লাস 1। এখন যদি হাফ দিয়ে এই 4 কে এখানে কাটাকাটি করা হয়, তাহলে 4 প্লাস 1 হলো 5। তার মানে x এর মান যদি 6 হয় এবং 6 যদি আমরা এই সমীকরণে বসাই, তাহলে আমাদের বাম পক্ষের মান আসতেছে 5 এবং ডান পক্ষেও দেওয়া আছে 5। তার মানে আমাদের সঠিক উত্তর এইটা।
এখন দেখো, সূচকের কোনো কনসেপ্ট ব্যবহার না করেই আমরা শুধুমাত্র উত্তরগুলো দ্বারা শুদ্ধি পরীক্ষা করে আমরা সঠিক উত্তর বের করতে পারি। কিন্তু যারা অঙ্কটি করে রেজাল্ট বের করে সঠিক উত্তর নির্ণয় করতে চাও, চলো দেখি এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করে সঠিক উত্তরটি বের করতে পারি। এখানে আমাদের দেওয়া আছে হাফ মাল্টিপ্লিকেশন 2 টু দি পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল টু 5। আমাদেরকে এই সমীকরণটার সমাধান করতে হবে। এখন যদি আমরা সমাধান শুরু করি, তাহলে হাফ মাল্টিপ্লিকেশন 2 টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল টু 5 মাইনাস 1। এই আমরা এখানে 1 ছিল প্লাস, আমরা সমীকরণের অপর সাইডে নিয়ে গেলাম, তাহলে এটা হবে মাইনাস। বা হাফ মাল্টিপ্লিকেশন 2 টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল টু এটা হবে 4। এখন দেখো, এই হাফ দিয়ে আমরা যদি 4 কে মাল্টিপ্লিকেশন করি, তাহলে হবে 2 টু দি পাওয়ার x মাইনাস 3 বাম পক্ষে থাকলো, ডান পক্ষে হাফ এই 2 দিয়ে যদি 4 কে মাল্টিপ্লিকেশন করি হবে 8। এখন দেখো, এখানে 2 টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল টু আমরা 8 কে লিখতে পারি 2 কিউবড। এখানে দেখো, সমীকরণের দুই পক্ষে বেস হলো 2, পাওয়ার এখানে আছে x মাইনাস 3 আর এখানে আছে 3। তোমরা জানো, যদি একটা সমীকরণের বাম পক্ষে এবং ডান পক্ষে বেস যদি একই হয়, তাহলে পাওয়ারগুলোকে আমরা ইকুয়াল লিখতে পারি। সূচকের এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা এখান থেকে লিখতে পারি x মাইনাস 3 ইকুয়াল টু 3 বা x ইকুয়াল টু 3 প্লাস 3, অতএব x ইকুয়াল টু 6। দেখো, এভাবে অঙ্কটা করেও আমরা বের করতে পারি x এর মান 6। কিন্তু আমি সাজেস্ট করব, তোমরা যদি প্রথম পদ্ধতিটা ব্যবহার করো, তাহলে অঙ্ক করে বের করার চাইতে দ্রুত তোমরা সঠিক উত্তরটি বের করতে পারবে এবং সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। এখন আমি তোমাদেরকে দেখাবো 46তম বিসিএস এর বীজগণিতের এই অঙ্কটা, যেখানে দেওয়া আছে 3x মাইনাস y ইকুয়াল টু 3 এবং 5x প্লাস y ইকুয়াল টু 21 হলে x y এর মান নির্ণয় করতে হবে। এবং উত্তরে 4টা অপশন দেওয়া আছে। প্রথম অপশনে আমাদের দেওয়া আছে 2 5, দ্বিতীয়টা 2 6, দেন 3 5 এবং 3 6। প্রথমে আমি কোনো ধরনের অঙ্ক না করে তো শুধুমাত্র শুদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখাবো কিভাবে সঠিক উত্তর বের করতে পারি। পরবর্তীতে আমি দুটো সমীকরণ সমাধান করে সঠিক উত্তর নির্ণয় করব। চলো প্রথমে দেখি অঙ্ক না করেই কিভাবে আমরা সঠিক উত্তরটি নির্ণয় করতে পারি। এখানে দেখো, আমি যদি x এর মান 2 ধরি এবং y এর মান 5 ধরি, তাহলে এই অংশটাতে যদি আমরা x ইকুয়াল টু 2 বসাই, তাহলে 3 মাল্টিপ্লিকেশন 2 হবে 6, মাইনাস y এর মান যদি 5 হয়, তাহলে 6 মাইনাস 5 ইকুয়াল টু 1 হওয়ার কথা, কিন্তু এখানে দেওয়া আছে 3। তার মানে যদি x এর মান 2 হয়, y এর মান 5 হয়, এই সমীকরণটা এটা স্বতঃসিদ্ধ হয় না, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় না। তার মানে এইটা আমাদের উত্তর নয়। এখন দেখি 2 এবং 6 বসিয়ে, 2 এবং 6 যদি বসাই, 2 এর মান যদি x এর মান যদি 2 হয়, তাহলে 3 দ্বিগুণে 6 এবং y এর মান যদি 6 হয়, তাহলে 6 মাইনাস 6 মানে হলো 0। তাহলে এখানে 0 হওয়ার কথা। তাহলে যেহেতু 0 নাই, তার মানে এটাও আমাদের রেজাল্ট নয়। এরপরে x এর মান যদি আমরা 3 বসাই, তাহলে 3 তিরিকে 9, y এর মান যদি 5 বসাই, তাহলে 9 মাইনাস 5 হলো 4। এখানে 4 হওয়ার কথা, যেহেতু 4 নাই, তার মানে এটাও আমাদের সঠিক উত্তর নয়। অপশন থাকলো একটা। এখন যদি আমরা x এর মান 3 এবং y এর মান 6 বসাই, তাহলে দেখো 3 তিরিকে 9, 9 থেকে যদি 6 চলে যায় তাহলে 3। তার মানে 3 এবং 6, x এর মান যদি 3 হয়, y এর মান যদি 6 হয়, তাহলে আমাদের এই সমীকরণটা স্যাটিসফাইড হয়। এবং আমরা একইভাবে এই সমীকরণটাকে টেস্ট করে দেখি। x এর মান যদি 3 হয়, তাহলে 3 5 15 প্লাস y এর মান হলো 6, তার মানে 21। তার মানে এই মানটা দ্বারা দুটা সমীকরণই স্বতঃসিদ্ধ হয়। তার মানে আমাদের সঠিক উত্তর এইটা, 3 এবং 6। তাহলে তোমরা দেখতে পেলে অঙ্ক না করেই এই ধরনের সমীকরণগুলোকে আমরা শুধুমাত্র শুদ্ধি পরীক্ষার দ্বারা সঠিক উত্তর বের করতে পারি।
এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই সমীকরণ দুটোকে সমাধান করে আমরা সঠিক উত্তর বের করতে পারি। এই সমীকরণটাকে যদি আমরা লিখি তাহলে 3x - y = 3। এখন দেখো এটাকে আমরা যদি আরেকটু সমাধান করি, -y কে বাম দিকে রাখলাম, x কে আমি ডান দিকে নিয়ে গেলাম, তার মানে হবে 3 - 3x। এখন উভয় পক্ষকে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি, -1 দ্বারা গুণ করি, তাহলে এখানে হবে y আর এইখানে হবে -3 + 3x। তাহলে এই জিনিসটাকে আমরা যদি এইভাবে লিখি, 3x কে আগে লিখলাম 3x - 3, এটাকে যদি সমীকরণ নাম্বার 1 মনে করি। এখন এই সমীকরণটাকে যদি আমরা এইভাবে লিখি 5x + y = 21। এখন দেখো 5x, এই সমীকরণ থেকে আমরা y এর মান, y মানে হলো 3x - 3, তাহলে এখানে আমরা 3x - 3 লিখে ফেললাম, এটার মান হবে 21। এখন দেখো 5x আর 3x 8x মানে হলো 21 + 3 বা 8x = 24। 8x = যদি 24 হয় তাহলে x হবে আমাদের 3। এখন দেখো এই অপশনগুলোর মধ্যে x এর মান 3 আছে এখানে এবং এইখানে, তার মানে এটা সঠিক উত্তর হতে পারে আর এটা সঠিক উত্তর হতে পারে। এখন দেখি x এর মানকে এই সমীকরণে বসিয়ে y এর মান কত পাওয়া যায়। y = হবে তাহলে 3x - 3। 3x এর মান আমরা পাইছি 3 - 3, তাহলে হলো 9 - 3 = 6। তার মানে আমরা x এর মান পেলাম 3, y এর মান পাইলাম 6, তার মানে হলো x, y মানে হবে 3,6। তার মানে এইভাবে অঙ্ক করেও আমরা একই রেজাল্ট পেলাম 3, 6। তার মানে আমাদের সঠিক উত্তর 3, 6। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এখন যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে সহজ হবে। তবে আমি সবসময় প্রিফার করি এই ধরনের সমীকরণে সমাধান করে রেজাল্ট বের করার চাইতে তোমরা যদি জাস্ট টেস্টিফাই করো বা শুদ্ধি পরীক্ষা করো তাহলে অতি দ্রুত সঠিক উত্তরটি খুঁজে বের করতে পারবে। এমনকি যাদের ম্যাথে একটু দুর্বলতা আছে তারাও এই শুদ্ধি পরীক্ষার মাধ্যমে খুব সহজে সঠিক উত্তর বের করতে পারো। থ্যাংক ইউ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 46তম BCS এর পরিমিতির একটা অঙ্ক নিয়ে, যেখানে দেওয়া ছিল 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত। তার মানে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয় তাহলে আমরা যদি এমন একটি বৃত্ত অঙ্কন করি যেই বৃত্তটি বর্গক্ষেত্রের প্রতিটি কর্নারকে টাচ করবে এবং বর্গক্ষেত্রের বাইরে অবস্থান করবে, তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল কত হবে। অপশন হিসাবে দেওয়া ছিল 8 পাই সেন্টিমিটার স্কয়ার বা 8 পাই বর্গ সেন্টিমিটার, 6 পাই বর্গ সেন্টিমিটার, 4 পাই বর্গ সেন্টিমিটার এবং 2√2 পাই বর্গ সেন্টিমিটার। চলো এই অঙ্কটা সমাধান করে আমরা সঠিক উত্তর নির্ণয় করি। ABCD যদি আমরা একটা বর্গক্ষেত্র মনে করি এবং এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এই বর্গক্ষেত্রের বাইরে যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তোমরা জানো বৃত্তের ক্ষেত্রফল হলো πr², অর্থাৎ পাই মাল্টিপ্লিকেশন ব্যাসার্ধের স্কয়ার। তার মানে আমাদের ক্ষেত্রফল হবে πr²। এখন আর মানে হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে হলো কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা বা এই দূরত্বটা বা এই দূরত্বটা বা এই দূরত্বটা। এখন আমাদের কাজ হলো আমাদেরকে নির্ণয় করতে হবে এই কেন্দ্র থেকে এই দূরত্বটা কত। এখন এইটা বের করার জন্য আমরা যদি BCD এই ত্রিভুজটাকে বিবেচনা করি, ত্রিভুজ BCD এর এই কোণটা একটা সমকোণ, যেহেতু এটা একটা স্কয়ার বা বর্গ তার মানে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি বা সমকোণ। কোণ BCD হবে 90 ডিগ্রি। এখন এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তার মানে BCD একটা সমকোণী ত্রিভুজ।
তোমরা জানো পিথাগোরাসের সূত্র অনুসারে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে অতিভুজকে যদি বর্গ করা হয় তাহলে অন্য দুইটা বাহুকে যদি বর্গ করে যোগ করা হয় তার ক্ষেত্রফল একই হবে। এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি বিডি স্কয়ার, এই ত্রিভুজ বিসিডি এর বিডি হলো অতিভুজ, তাহলে বিডি স্কয়ার ইকুয়াল টু হবে বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মানে এই বাহুর বর্গ এবং এই বাহুর বর্গ, তার মানে সিডি স্কয়ার। এখন দেখো এখানে বিসি এর মান আমাদের আছে 4 সেন্টিমিটার, সিডি এর মানও আছে আমাদের 4 সেন্টিমিটার। কারণ হলো এইটা যেহেতু স্কয়ার, এর প্রতিটা বাহুর দৈর্ঘ্যই সমান হবে এবং সেটা 4 সেন্টিমিটার। তার মানে বিসি মানে 4, তাহলে এটা 4 স্কয়ার, আর সিডি মানে 4, এটা 4 স্কয়ার। এখান থেকে আসতেছে 16 প্লাস 16। তো এখন 16 প্লাস 16 মানে হলো 32। 32 কে আমরা লিখতে পারি 2 গুণন 16। তাহলে আমরা এটাকে লিখি যদি 2 গুণন 16, বিডি ইকুয়াল টু হবে √2 মাল্টিপ্লিকেশন 16। এখন দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে √2 মাল্টিপ্লিকেশন 4 হবে। 2 এর রুট মানে √2 আর 16 এর রুট হবে 4, তার মানে এটা রেজাল্ট আসতেছে 4√2। এখন দেখো যদি বিডি এর মানে হয় 4√2, তার মানে আমাদের বের করতে হবে হাফ। তার মানে আর ইকুয়াল টু হবে বিডি ডিভাইডেড 2। আর এর মানে হবে বিডি মানে পুরা ব্যাসের অর্ধেক, মানে এটাকে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। এখন বিডি মানে হলো 4√2, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2√2 হবে। তার মানে আমরা আর এর মান পাইলাম 2√2। এই অংশটা মানে এই বৃত্তের ব্যাসার্ধ হলো 2√2। তাহলে ক্ষেত্রফল হবে পাই মাল্টিপ্লিকেশন 2√2 এটার স্কয়ার। এখানে আর স্কয়ার আছে, তার মানে 2√2 স্কয়ার। তাহলে পাই মাল্টিপ্লিকেশন 2 কে যদি আমরা স্কয়ার করি 4 হবে, মাল্টিপ্লিকেশন √2 কে যদি স্কয়ার করি তাহলে হবে 2। 4 দুগুণে 8, 8 পাই। তাহলে আমাদের রেজাল্ট হলো 8 পাই। এখানে অপশন এ তে আছে 8 পাই সেন্টিমিটার স্কয়ার। তার মানে এই অঙ্কটার সঠিক উত্তর হবে ক, অর্থাৎ 8 পাই সেন্টিমিটার স্কয়ার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। থ্যাংক ইউ। চলো দেখি 46তম বিসিএস এর পরিমিতির এই অঙ্কটা। এখানে দেখো কোশ্চেনে বলা হয়েছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলোর ক্ষেত্রফল কত হবে। আমরা জানি একটি সিলিন্ডারের 3টি তল থাকে, একটা উপরে একটা তল থাকে। একটা সিলিন্ডার হলো বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের যে কেনগুলো কিনি সেই কেনগুলোই হলো একটা সিলিন্ডার। এই সিলিন্ডারগুলো যদি তোমরা চিন্তা করো তাহলে এর উপরে একটা তল থাকবে, নিচে একটা তল থাকবে যেটা একটা বৃত্তের মতো দেখতে, এবং এর চারপাশে একটা তল থাকবে। এই অঙ্কটা করার জন্য প্রথমে আমি সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে সঠিক উত্তর বের করব, তারপরে ইন ডিটেলে অঙ্কটা করে উত্তর নির্ণয় করব। চলো দেখি সূত্র ব্যবহার করে আমরা কিভাবে দ্রুত এর উত্তর বের করতে পারি। তোমরা জানো একটা সিলিন্ডারের সমগ্র তল বা তলগুলোর ক্ষেত্রফল হলো 2 পাই আর প্লাস এল। এটা হলো একটা সিলিন্ডারের তলগুলোর ক্ষেত্রফলের সূত্র, যেখানে 2 পাই আর হলো বৃত্তীয় তলের ব্যাসার্ধ আর এল হলো উচ্চতা। তার মানে আমাদের এখানে এই অঙ্কটার ক্ষেত্রে 2 পাই আর এর মান দেওয়া আছে 2 সেন্টিমিটার মানে 2, তাহলে 2 প্লাস এল এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার। তার মানে 2 পাই মাল্টিপ্লিকেশন 2 মাল্টিপ্লিকেশন 8, 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32 পাই। 32 পাই যেহেতু এটা ক্ষেত্রফল, তার মানে এটা হবে সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা সূত্র ব্যবহার করে এই অঙ্কটার রেজাল্ট পেলাম 32 পাই।
এখানে খ নম্বরে আমাদের আছে 32 পাই, তার মানে সঠিক উত্তর খ। এখন আমি এই অঙ্কটা স্টেপ বাই স্টেপ করে বের করব যে এর ক্ষেত্রফল 32 পাই। এখন দেখো, এটা যদি আমাদের সিলিন্ডার হয়, সিলিন্ডারের এইটা একটা তল, উপরের তল, এইটা একটা তল, নিচের তল। সিলিন্ডারের ক্ষেত্রে এই দুটো তল সমান হয়, তার মানে উপরিতলের ক্ষেত্রফল যা হবে নিচের তলের ক্ষেত্রফলও তাই হবে। তাহলে আমরা দেখো, উপরিতলের ব্যাসার্ধ যদি আর হয়, তার মানে উপরিতলের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। অনুরূপভাবে নিচের তলের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। এর বাইরে আমাদের মেইন বডি যেটা আছে সিলিন্ডারের, বা একটা কেনের কৌটার চারদিকে যেই অংশটা থাকে, তোমরা যদি এইভাবে চিন্তা করো, একটা কেনের উপরের অংশ এবং নিচের অংশ খুলে ফেলে যদি এটা ঠিক মাঝ বরাবর কেচি দিয়ে কেটে ফ্ল্যাট করা হয়, তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে। তার মানে এটা হতে পারে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র। যার উচ্চতা হবে, এই সিলিন্ডারের উচ্চতা সমান, এটা যদি এল হয় এটা সমান, এবং এর দৈর্ঘ্য বা প্রস্থ হবে এই তল যেটা ছিল এই তলের দৈর্ঘ্যের সমান। আমরা জানি বৃত্তীয় তলের দৈর্ঘ্য 2 পাই আর, অর্থাৎ বৃত্তের পরিধি হলো 2 পাই আর। তার মানে এইটা হবে আমাদের 2 পাই আর। এখন দেখো, এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে এই তলটার ক্ষেত্রফল, মানে বাঁকানো যে তলটা থাকবে তার ক্ষেত্রফল হবে 2 পাই আর মাল্টিপ্লিকেশন এল, কারণ এটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন যদি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এই তিনটা জিনিসকে আমাদের যোগ করতে হবে। তাহলে যদি এটা পাই আর স্কয়ার মানে হবে 2 পাই আর স্কয়ার প্লাস মাঝখানে আছে 2 পাই আর এল। তাহলে এখান থেকে যদি আমরা 2 পাই আর কমন নেই, 2 পাই আর কমন নেই, তাহলে আমাদের থাকবে আর প্লাস এল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, আমরা যে সূত্রটা ব্যবহার করেছিলাম 2 পাই আর প্লাস এল, এই সূত্রটা আসলে প্রতিটা তলের ক্ষেত্রফল যোগ করে বের করা হয়েছে। এবং এই সূত্রের মধ্যে এখন যদি তোমরা আর এর মান 2 সেন্টিমিটার এবং এল এর মান 6 সেন্টিমিটার বসিয়ে দাও, তাহলে পূর্বের মতোই আমরা 32 পাই সেন্টিমিটার স্কয়ার এই সিলিন্ডারের ক্ষেত্রফল পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে সিলিন্ডারের তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করা হয়। এখন এই অঙ্কটা একটু অন্যভাবেও থাকতে পারে, যেখানে এখানে বলা হয়েছে তলগুলোর, এখানে বলা হইতে পারে সমগ্র তলের ক্ষেত্রফল, বা কোনো একটা তলের ক্ষেত্রফল বের করতে বলা হইতে পারে। যেমন বক্রতলের ক্ষেত্রফল, যদি বক্রতলের ক্ষেত্রফল বলা হতো তাহলে এর রেজাল্ট হতো 2 পাই আর এল। যদি শুধুমাত্র বৃত্তীয় তলের ক্ষেত্রফল বলা হতো তাহলে হতো পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার, মানে 2 পাই আর স্কয়ার। তোমরা যখন অঙ্কটি সলভ করবে অবশ্যই এটা ভালোভাবে খেয়াল করবে কি চাওয়া হয়েছে। যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলা হয় তাহলে তোমরা এই সূত্রটি ব্যবহার করতে পারো, আর যদি শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলা হয় তাহলে পাই আর এল হবে, এই সূত্রটা ব্যবহার করতে হবে। আর যদি তোমাদের বৃত্তীয় তলের ক্ষেত্রফল বের করতে বলা হয় তাহলে 2 পাই আর স্কয়ার, এই সূত্রটা ব্যবহার করে তোমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ। 46তম বিসিএস এর এই অঙ্কটা খুবই সহজ একটি অঙ্ক, কিন্তু এর সঠিক উত্তর বের করা একটু সময় সাপেক্ষ। 46তম বিসিএস এ যে অঙ্কগুলো দেওয়া ছিল, আমার মনে হয় এই অঙ্কটা করতেই সবচেয়ে বেশি সময় ব্যয় হবে। কিন্তু যারা ম্যাথে খুবই স্ট্রং, অর্থাৎ যারা মনে মনে 1 বা 2 স্টেপস অঙ্ক করতে পারে, তাদের জন্য এই অঙ্কটা করা খুবই সহজ। তবে আমি এই অঙ্কটা স্টেপ বাই স্টেপ করে রেজাল্ট বের করব, যাতে সবার বুঝতে সহজ হয়। এরপরে কিভাবে মনে মনে 1 বা 2টা স্টেপ করে খুব দ্রুত রেজাল্ট বের করা যায় সেই প্রসেসটা দেখাবো। চলো আমরা দেখি অঙ্ক করে কি করে এই রেজাল্টটা বের করা যায়। এখানে দেওয়া আছে x² প্লাস y² প্লাস z² = 2
এবং এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স ইকুয়াল টু 1 হলে এক্স প্লাস 2y হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2z হোল স্কোয়ার প্লাস জেড প্লাস 2x হোল স্কোয়ার এর মান কত হবে? অপশন হিসাবে আমাদের 4টা দেওয়া আছে, 12, 19, 16 এবং 14। তাহলে প্রথমে আমরা মান বের করার চেষ্টা করি। এখানে দেখো x প্লাস 2y হোল স্কোয়ার, আমরা কি এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমাদের হবে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা যদি আমরা বসাই, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অনুরূপভাবে আমরা যদি এখানে এটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার এখানেও আছে। তাহলে আমরা এখান থেকে করতে পারি y স্কোয়ার প্লাস 2a মানে y, b মানে 2z প্লাস b স্কোয়ার মানে 2z হোল স্কোয়ার প্লাস এখানে আছে z প্লাস 2x, z প্লাস 2x, এটাকে যদি আমরা a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার z স্কোয়ার প্লাস 2 ইন্টু ab, a মানে z, b মানে 2x প্লাস 2x হোল স্কোয়ার। এই সূত্রটা তোমরা সবাই জানো, a প্লাস b হোল স্কোয়ার মানে হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা সিম্পলি তিনটা অংশের জন্যই একই সূত্র ব্যবহার করলাম, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। এই সূত্রটি ব্যবহার করে আমরা ডিটেলে এই সমীকরণটা পেলাম। এখন চলো দেখি এটাকে আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করি। এখানে আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 4xy প্লাস এখানে হবে 4y স্কোয়ার প্লাস এখানে আরেকটা আছে y স্কোয়ার প্লাস এখানে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 4yz হবে আর এখানে হবে 4z স্কোয়ার। এই অংশটাকে যদি এভাবে লিখি তাহলে z স্কোয়ার প্লাস এখানে হবে 4zx প্লাস 4x স্কোয়ার। এখন দেখো এখান থেকে আমরা যদি x স্কোয়ার একটা আছে, এখানে আমাদের আছে 4টা, তার মানে 5x স্কোয়ার প্লাস এরকম করে y স্কোয়ার, এখানে 4টা আছে, এখানে একটা আছে, 5y স্কোয়ার প্লাস z এখানে একটা আছে, এখানে 4টা আছে, তার মানে 5z স্কোয়ার প্লাস দেখো 4xy প্লাস এখানে আছে 4yz আর এখানে আছে 4zx। এখন দেখো এখান থেকে যদি আমরা 5 কমন নেই তাহলে থাকবে আমাদের 5, এখানে থাকবে x স্কোয়ার, এখানে থাকবে y স্কোয়ার আর এখানে থাকবে z স্কোয়ার। আর এইখান থেকে যদি আমরা 4 কমন নেই তাহলে আমাদের থাকবে 4xy প্লাস 4yz প্লাস 4zx। এখন দেখো এখানে 5x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ারের মান দেওয়া আছে 2, তার মানে 5 মাল্টিপ্লিকেশন 2, এখানে xy y প্লাস yz প্লাস zx এর মান দেওয়া আছে 1, তার মানে প্লাস হবে 4 মাল্টিপ্লিকেশন 1। এখন এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি 5 দ্বিগুণে 10, 10 আর 4 14, তার মানে আমাদের রেজাল্ট হবে 14। এটা হলো আমাদের সঠিক উত্তর। এখন দেখো এই অঙ্কটা যারা তুমি যদি পুরোটা করে এইভাবে রেজাল্ট বের করো তাহলে খুবই সময় সাপেক্ষ, এটা আসলে 1 মিনিটে করা কোনোভাবেই সম্ভব নয়। তাই এই অঙ্কটার জন্য আমাদেরকে মনে মনে একটা বা দুইটা স্টেপ করতে হবে। দেখো এখান থেকে আমরা যদি দেখি আমরা এটা বুঝতে পারতেছি যে এইখানে x স্কোয়ার হবে এবং এইখান থেকে 4x স্কোয়ার হবে, তার মানে x স্কোয়ার আসবে 5টা, অনুরূপভাবে y স্কোয়ার আসবে 5টা এবং z স্কোয়ার আসবে 5টা। তো তোমার যদি ম্যাথে খুব ভালো দখল থাকে তুমি এই সমীকরণ থেকে সরাসরি তুমি বুঝতে পারবে যে এর রেজাল্টটা হবে 5x স্কোয়ার y স্কোয়ার প্লাস z স্কোয়ার। সরাসরি এই লাইন থেকে তোমরা এই লাইনে চলে আসতে পারবে এবং এখানে মান বসিয়ে তোমরা
সঠিক উত্তরটা দ্রুত নির্ণয় করতে পারবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে দেখাবো 46তম বিসিএস এর এই কোশ্চেনটা কিভাবে দ্রুত সমাধান করে কয়েক সেকেন্ডের মধ্যেই রেজাল্ট বের করা সম্ভব। এখানে চক্রবৃদ্ধি মুনাফার একটি অঙ্ক দেওয়া আছে, যেখানে বলা হয়েছে বার্ষিক 5% মুনাফায় 400 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। প্রথমে আমি পুরো অঙ্কটা করে রেজাল্ট বের করে তোমাদেরকে দেখাবো সঠিক উত্তরটি কত। তারপরে ভিডিওর পরবর্তী অংশে কিভাবে সংক্ষিপ্তভাবে এই অঙ্কটা করে দ্রুত রেজাল্ট বের করা যায় সেই প্রসেসটা তোমাদের দেখাবো। চলো দেখি পূর্ণ অঙ্কটি করে কিভাবে আমরা সঠিক উত্তরটি নির্ণয় করতে পারি। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো P মাল্টিপ্লিকেশন 1 প্লাস R টু দি পাওয়ার n। এখানে n হলো বছর, R হলো রেট, আর P হলো প্রিন্সিপাল বা মূলধন। এখন দেখো এখানে মূলধন আমাদের দেওয়া আছে 400 টাকা, তো 400, P এর মান 400, R এর মান আমাদের দেওয়া আছে 5%, and 5% মানে হলো 5 ডিভাইডেড 100। পার্সেন্ট মানে পার্সেন্ট সাইনটার মানে হলো 1/100। তোমরা যদি নামটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে পারসেন্ট, সেন্ট যদি 100 হয় তাহলে পার মানে 1, পার্সেন্ট মানে হবে 1/100। তার মানে এই সাইনটা যদি কোথাও দেওয়া থাকে সেই সাইনটাকে আমরা বাদ দিলে অবশ্যই এটাকে 1/100 লিখতে হবে। এখন দেখো এখানে তো আর দেওয়া আছে 5%, তার মানে হবে 5/100, আর n এর মান আমাদের দেওয়া আছে 2 বছর, সো এখানে হবে 2। এখন দেখো এই অঙ্কটাকে যদি সমাধান করার চেষ্টা করি, এখানে 400 মাল্টিপ্লিকেশন, এখানে যদি আমরা লসাগু করি এবং যোগ করি তাহলে উপরে আসবে 105 আর নিচে আসবে 100, আর এটা হবে হোল স্কয়ার। এখন দেখো 400 মাল্টিপ্লিকেশন, এখানে যদি আমরা ভাগ করে ফেলি 100 দিয়ে তাহলে আসবে 1.05 এটার স্কয়ার। এখন যদি 0.15 এর স্কয়ার করি, 1.05 কে যদি 1.05 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে আসবে, তার মানে আমাদের রেজাল্ট আসবে 1.1025 এই স্কয়ারের রেজাল্টটা। তাহলে 400 কে যদি আমরা 1.1025 দিয়ে গুণ করি তাহলে 100 দিয়ে যদি প্রথমে গুণ করে ফেলি তাহলে আসবে 4 মাল্টিপ্লিকেশন, 100 দিয়ে গুণ করলে দশমিকটা 2 ঘর পরে চলে যাবে, তাহলে 110.25 হবে। তোমরা এই মাল্টিপ্লিকেশন এগুলো জানো অলরেডি। এখন 4 দিয়ে যদি আমি 110 কে গুণ করি হবে 440, আর 0.25 কে যদি 4 দিয়ে গুণ করি হবে 1, তার মানে 441। তার মানে আমাদের রেজাল্ট হবে 441 এই খ। আশা করি তোমরা এই পদ্ধতিতে অঙ্কটা বুঝতে পারছো যে ফুল অঙ্কটা করে আমাদের কিভাবে সঠিক উত্তরটা আমরা পেলাম। রিয়েল এক্সামে তুমি যদি এই পদ্ধতিতে অঙ্কটা করে রেজাল্ট বের করতে চাও তাহলে তোমার বেশ কয়েক মিনিট সময় লাগবে, কিন্তু এই অঙ্কটির জন্য তোমার সময় বরাদ্দ 1 মিনিটের চাইতে কম। তাই এই প্রক্রিয়ায় এই অঙ্কটি করা সমীচীন হবে না। চলো আমরা দেখি একটু শর্টকাট ওয়েতে আমরা কিভাবে এই অঙ্কটা করতে পারি। এখন শর্ট পদ্ধতির জন্য আমাদের চক্রবৃদ্ধির জন্য ফর্মুলা একই, P1 প্লাস R হোল টু দি পাওয়ার n। এখন P এর মান আমাদের দেওয়া আছে 400, মাল্টিপ্লিকেশন 1 প্লাস R মানে হলো 5/100, এটা n এর মান দেওয়া আছে 2। এখন 400 মাল্টিপ্লিকেশন, এখানে দেখো এটা যদি আমরা করি 105 আসবে, নিচে আসবে 100, এখানে যেহেতু স্কয়ার আছে তার মানে এটাকে আরেকবার লিখতে হবে 105/100। এখন দেখো আমরা যদি এই 0 কেটে দেই তাহলে এখানে থাকলো 4, এই 4 দিয়ে যদি আমি এখানে 100 কে ভাগ করে দেই তাহলে আসবে 25। এখন এই 25 কে যদি 5 দিয়ে ভাগ করি এখানে আসবে 5, এখানে আসবে 21, আবার এই 5 দিয়ে যদি এই 105 কে ডিভাইড করি তাহলে আসবে 21। তার মানে আমাদের রেজাল্ট আসলো 21 মাল্টিপ্লিকেশন 21। এখন তুমি যদি 21 মাল্টিপ্লিকেশন 21 এর রেজাল্ট জানো 441, খুব ভালো। তা না হলে আমাদেরকে
এটা মাল্টিপ্লাই করে রেজাল্ট বের করতে হবে। এখন দেখো আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে 21 21। এখন যদি তুমি এই পুরো মাল্টিপ্লিকেশনটা করে তারপরে রেজাল্ট খুঁজো তাহলে একটু সময় নষ্ট হবে। তার চাইতে তুমি প্রথমে এই 1কে 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করে এখানে আমাদের 1 আসতেছে, তার মানে আমাদের যখন যোগ করব এখানে যেহেতু পরের ডিজিটে ক্রস আসবে, যোগ করলে আমাদের লাস্ট ডিজিটটা হবে 1। তার মানে তুমি দেখো অপশনগুলোর মধ্যে লাস্ট ডিজিটে 1 দেওয়া আছে কিনা কোনোটাতে। দেখো এইখানেই একমাত্র লাস্ট ডিজিটে 1 দেওয়া আছে, তার মানে আমি মাল্টিপ্লিকেশন করার আগেই আমি জানি যে রেজাল্ট হবে এইটা। কিন্তু তুমি যদি পুরোটা করো তাহলেও তুমি একই রেজাল্টটা পাবে। কোনো কোনো ক্ষেত্রে এরকম লাস্ট ডিজিটে একের বেশি অপশনও থাকতে পারে, সেক্ষেত্রে তোমার হয়তোবা মাল্টিপ্লিকেশনটা পুরো করতে হবে বা পার্শিয়াল মাল্টিপ্লিকেশন করেই তুমি জানবে রেজাল্টটা কত হবে। তাই এই ধরনের পরীক্ষায় তোমাদের মেইন টার্গেট হওয়া উচিত ফুল অঙ্কটা না করে কিভাবে এলিমিনেশন করে দ্রুত সঠিক উত্তরটা বের করা যায়। যেমন আমি এখানে পুরো মাল্টিপ্লিকেশনটা করে সময় নষ্ট না করে আমি শুধুমাত্র 1 ডিজিটের মাল্টিপ্লিকেশন করে আমি বুঝতে পারছি যে লাস্ট ডিজিটে যেহেতু 1 হবে, তার মানে আমার এইটা ছাড়া আর কোনো উত্তর হতে পারে না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো সঠিক উত্তর নেই, এই অপশনটাও থাকতে পারে। তাই সময় থাকলে তোমরা এই পুরো মাল্টিপ্লিকেশনটা করেই তোমরা রেজাল্ট বের করতে পারো। যেমন 1 4 4, তার মানে আমরা রেজাল্ট পেলাম 441, তাহলে এইটা হবে আমাদের রেজাল্ট। আশা করি চক্রবৃদ্ধি মুনাফার এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। কিন্তু এই অঙ্কটাই এখানে যদি শুধুমাত্র মূলধন না বলে মুনাফা বলা হয় তাহলে আমাদের এই 441 থেকে আমাদের অরিজিনাল মূলধন যেটা 400 ছিল সেই 400কে বাদ দিয়ে দিতে হবে। 400কে বাদ দিলে আমাদের হবে 41। সেক্ষেত্রে আমাদের 41 হলো মুনাফা আর মূলধন ছিল 400। আমি সাধারণত প্রতি সপ্তাহে কমপক্ষে 2টা ভিডিও আপলোড করি, তাই তোমরা যদি আমার সবগুলো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাথে সাথে নোটিফিকেশন বেলটা অন করে রাখো যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তা পেয়ে যাও। থ্যাংক ইউ। 46তম বিসিএস এর এই অঙ্কটা খুবই কনসেপচুয়াল একটা অঙ্ক। তোমরা যদি এই অঙ্কটা ভালো করে না বুঝো তাহলে সঠিক উত্তর বের করা খুবই কঠিন হবে। আমি চেষ্টা করব বিস্তারিত আলোচনা করে এর রেজাল্ট বের করার জন্য, যেন এই টাইপের সব অঙ্ক তোমরা সহজেই সমাধান করে সঠিক উত্তরটি নির্ণয় করতে পারো। এখানে দেওয়া আছে x² মানে 7x প্লাস 12 লেস দেন ইকুয়াল টু 0 হলে এর সমাধান সেট বের করতে বলা হয়েছে। তার মানে x এর যে মানগুলোর জন্য এই সমীকরণটা স্যাটিসফাইড হবে সেই মানগুলো বের করার জন্য একটা সেটের মাধ্যমে। তো তোমরা যেহেতু দেখতে পাচ্ছ এখানে লেস দেন অর ইকুয়াল টু আছে, তার মানে x এর অসংখ্য মানের জন্য এই সমীকরণটি স্যাটিসফাইড হবে। তার জন্যই আমাদেরকে বুঝতে হবে উত্তর হিসাবে আমাদের দেওয়া আছে -ইনফিনিটি 3 3 4, এখানেও আছে 3 4 4 ইনফিনিটি। কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট, শেষে আছে থার্ড ব্র্যাকেট, এখানে দুই জায়গাতেই ফার্স্ট ব্র্যাকেট, এখানে দুই জায়গাতেই থার্ড ব্র্যাকেট, এখানে আছে প্রথমে থার্ড ব্র্যাকেট এবং ফাইনালি ফার্স্ট ব্র্যাকেট। এই প্রত্যেকটা ব্র্যাকেটের একটা মিনিংস আছে। এখন আমরা যদি এই সমীকরণটাকে সমাধান করি তাহলে দেখো মিডল ফ্যাক্টর উৎপাদকের যে নিয়মটা আছে সেটা অ্যাপ্লাই করে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের আসবে x² মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 is less than equal to 0। তোমরা উৎপাদকের এই রুলস জানো, যার জন্য আমি বিস্তারিত আলোচনা করতেছি না। আমি শুধুমাত্র সঠিক উত্তর নির্ণয় করার জন্য যতটুকু জানা দরকার ততটুকুই আলোচনা করব। এখন দেখো এই প্রথম দুইটা টার্মস থেকে যদি আমরা x কমন নেই তাহলে x মাইনাস 4 হবে, আবার দ্বিতীয় দুটো টার্মস থেকে যদি -3 কমন নেই তাহলে x মাইনাস 4 হবে, লেস দেন অর ইকুয়াল টু 0। এখানে x মাইনাস 4 কমন আসছে, x মাইনাস 4, আর এখানে আমাদের আছে x মাইনাস 3 ইজ লেস দেন অর ইকুয়াল টু 0। এখন দেখো তোমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে এখানে x মাইনাস 4 এবং x মাইনাস 3 এই দুইটা জিনিসকে মাল্টিপ্লিকেশন করলে যে রেজাল্টটা হবে সেটা হইতে পারে 0 যেহেতু ইকুয়াল আছে,
অথবা জিরোর চাইতে ছোট হইতে হবে। আমরা যদি ধরে নেই এইটা কোনো পজিটিভ রেজাল্ট, তার মানে ফর এন এক্সাম্পল আমি ধরলাম এটা +5, এটা ধরলাম +4। এখন দেখো এই দুটাকে যদি মাল্টিপ্লিকেশন করা হয় +5 আর +4, তার মানে এটা হবে +20। +20 জিরোর চাইতে ছোট নয়, তার মানে এই অংশটা পজিটিভ, এই অংশটা পজিটিভ, এটা কখনো সম্ভব না। এটা দিয়ে কখনো এই সমীকরণটা স্যাটিসফাই হবে না। তার মানে আমাদের এই অংশটা পজিটিভ হয়, এই অংশটা পজিটিভ হয়, তার মানে এই সমীকরণটা স্যাটিসফাইড হয় না। এখন এই অংশটা যদি নেগেটিভ হয়, এই অংশটা যদি পজিটিভ হয়, তাহলে দেখো এখানে নেগেটিভ পজিটিভ, এটা মাল্টিপ্লিকেশন করলে জিরোর চাইতে ছোট হবে। যদি নেগেটিভ ধরো এটার মান -2, এটার মান +5, তাহলে মাল্টিপ্লিকেশন করলে -10 হবে, যেটা জিরোর চাইতে ছোট। তার মানে এই কম্বিনেশনে আমাদের রেজাল্ট হতে পারে। আবার এইটা যদি পজিটিভ হয়, এইটা নেগেটিভ হয়, তাহলেও আমাদের রেজাল্ট হবে 0 এর চাইতে ছোট। আবার যদি দুইটাই নেগেটিভ হয়, এই অংশটা নেগেটিভ হয়, এই অংশটা নেগেটিভ হয়, তার মানে তখন এই সমীকরণটা স্যাটিসফাইড হবে না, কারণ এই নেগেটিভ আর নেগেটিভ মাল্টিপ্লিকেশন করলে পজিটিভ হয়ে যাবে। পজিটিভ ভ্যালুটা কখনো জিরোর চাইতে ছোট হইতে পারে না। তার মানে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই অংশটার মান এবং এই অংশটার মান দুইটার মধ্যে একটা হবে পজিটিভ আর একটা হবে নেগেটিভ। এখন দেখো এই অংশটার মান x - 4 is less than or equal to 0। যদি আমরা এটা ধরি, তাহলে এখান থেকে x এর মান আমরা পাবো x is less than or equal to 4। অনুরূপভাবে x - 3 যদি এই অংশটা 0 চাইতে ছোট হয়, তাহলে আমাদের এই অংশটার মান অবশ্যই 0 এর চাইতে বড় হতে হবে। কারণ আমরা এই অংশটা যখন নেগেটিভ হবে, এই অংশটাকে পজিটিভ ধরতে হবে, তা না হলে এটা 0 চাইতে ছোট হবে না, লেস দেন 0 হবে না। এটাকে যদি আমরা লেস দেন অর ইকুয়াল টু 0 ধরি, মানে নেগেটিভ ধরি, তাহলে এটাকে আমাদের অবশ্যই পজিটিভ ধরতে হবে। তার মানে এইটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে, বা x is greater than or equal to 3। অনুরূপভাবে এই অংশটাকে আমরা যদি x - 4 কে যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ধরি, তাহলে x - 3 কে আমাদের লেস দেন অর ইকুয়াল টু 0 ধরতে হবে। তাহলে এই অংশটা থেকে আমরা পাবো x is greater than or equal to 4, আবার এই অংশটা থেকে আমরা পাবো x is less than or equal to 3। এখন দেখো আমরা চারটা কম্বিনেশন পেয়েছি। x is less than or equal to 4, x is greater than or equal to 3, এটা পাইছি একটা কম্বিনেশনে। যদি এই অংশটাকে যদি আমরা নেগেটিভ ধরি, এই অংশটাকে পজিটিভ ধরি, তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি x is less than or equal to 4 এবং x is greater than or equal to 3। আবার যদি এই অংশটাকে আমরা পজিটিভ ধরি, এই অংশটাকে নেগেটিভ ধরি, তাহলে x is greater than or equal to 4 এবং x is less than or equal to 3 পাচ্ছি। এখন অন্য দুটো কম্বিনেশন, যেটা এটা পজিটিভ এবং এটা পজিটিভ, যেটা কখনো সম্ভব না, কারণ তখন মাল্টিপ্লিকেশনের মান গ্রেটার দেন 0 হয়ে যাবে। আবার এটা নেগেটিভ, এটা নেগেটিভ, সেক্ষেত্রেও গ্রেটার দেন 0 হয়ে যাবে। তার মানে ওই দুটো কম্বিনেশন সম্ভব নয়। এখন আমরা আমাদের রেজাল্টটা হবে এই দুইটা কম্বিনেশনের মধ্যে, হয় রেজাল্ট হবে এইটা নতুবা এইটা। এখন দেখো আমরা যদি একটা গ্রাফ অঙ্কন করি, যেখানে এইখানে যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 5 হয়। এখন দেখো x এর মান এখানে বলা হয়েছে x এর মান হবে 4 এর সমান বা 4 এর চাইতে ছোট। তার মানে x এর মান হবে এইটা অথবা এই দিকে ছোট, যত ছোট হইতে পারে সব হইতে পারে। আবার x এর মান হবে 3 এর সমান বা 3 এর চাইতে বড়। এখানে x এর মান যদি 3 হয়, তাহলে 3 এর সমান বা 3 এর চাইতে বড় এইদিকে। তার মানে এই কম্বিনেশন অনুসারে আমরা বুঝতে পারছি যে x এর মানটা হবে এর ভিতরে, 3 এর চাইতে বড় বা 4 এর চাইতে ছোট বা সমান। এই কম্বিনেশন অনুসারে আমরা রেজাল্ট পাচ্ছি এই অংশটা। তার মানে রেজাল্টটা হবে 3 থেকে 4 এর মাঝখানে। তার মানে প্রথম কম্বিনেশন থেকে আমরা দেখতে পাচ্ছি রেজাল্টটা হবে একটা রেঞ্জ। তার মানে 3 থেকে শুরু করে 4 এর মাঝখানে যে কোনো ভ্যালুই
এক্স এর মান হইতে পারে। আবার যদি আমরা দ্বিতীয় কম্বিনেশনকে চিন্তা করি, দ্বিতীয় কম্বিনেশনের জন্য একটা গ্রাফ অঙ্কন করি। এটা যদি আমাদের 3 হয়, এটা যদি 4 হয়, এটা যদি 2 হয়, তাহলে দেখো এক্স এর মান হবে 4 এর চাইতে বড়। তার মানে এইখানে 4 থেকে শুরু করে এইদিকে সব মান হইতে পারে, 5, 6, এইদিকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আবার এই অংশটা থেকে বুঝতে পারছি যে এক্স এর মান হবে 3 এর চাইতে ছোট ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটা 3 থেকে শুরু করে এইদিকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তার মানে এই কম্বিনেশন থেকে আমরা বুঝতে পারছি যে এক্স এর মান হবে -ইনফিনিটি থেকে শুরু করে 3 পর্যন্ত, আবার 4 থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত। এই দ্বিতীয় কম্বিনেশন অনুসারে আমাদের রেজাল্ট হচ্ছে -ইনফিনিটি থেকে 3 ইউনিয়ন 4 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। কিন্তু এইটা আমাদের কোনো অপশনের মধ্যেই নাই। প্রথম যে উত্তরটা আমরা পেয়েছি যে এক্স এর মান হবে 3 থেকে শুরু করে 4 পর্যন্ত, তার মানে আমাদের উত্তর হলো গ, 3 থেকে 4 পর্যন্ত। এটা যেহেতু একটা রেঞ্জ, এর মাঝখানে যে কোনো ভ্যালুই হইতে পারে, সেজন্য এটা হবে তৃতীয় বন্ধনীর ভিতরে। কিন্তু কেউ কেউ চিন্তা করতে পারে এইখানে যেহেতু সমাধান সেট বলা হয়েছে, উত্তর হবে খ, 3, 4। কিন্তু 3, 4 তখনই হবে যদি এটা ইকুয়াল দেওয়া থাকতো, এরকম থাকতো x² মানে 7x + 12 = 0, তখন রেজাল্ট হতো খ। কিন্তু এখানে যেহেতু এটা লেস দেন অর ইকুয়াল দেওয়া আছে, তখন এই রেজাল্ট হবে একটা রেঞ্জ, এবং সেই রেঞ্জটা হলো 3 থেকে শুরু করে 4 পর্যন্ত, এর মাঝখানে যে কোনো ভ্যালু, তার মানে আমাদের রেজাল্ট হবে গ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। চলো দেখি 46তম বিসিএস এর এই অঙ্কটা কিভাবে দ্রুত সমাধান করা যায়। যেখানে বলা হয়েছে 1 থেকে 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। এখন দেখো, কেউ যদি এই অঙ্কটা করার জন্য 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্য থেকে 30 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করে এবং ওই সংখ্যাগুলো থেকে 16 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ দেয় এবং গণনা করে, তাহলে সঠিক উত্তর পাবে। কিন্তু এই প্রক্রিয়ায় যদি অঙ্কটা করা হয় তাহলে বেশ কয়েক মিনিট সময় লাগবে। কিন্তু বিসিএস পরীক্ষায় এই অঙ্কটি করার জন্য সময় থাকে মাত্র 1 মিনিট বা তার চাইতে কম। তাহলে চলো আমরা দেখি কিভাবে শর্টকাট ওয়েতে এই অঙ্কটি আমরা করতে পারি। এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমি আলোচনা করব এই অঙ্কটি শর্টকাট ওয়েতে করার জন্য যে কনসেপ্টটা দরকার সেটা নিয়ে, তারপরে আমি অঙ্কটা করে সঠিক উত্তর নির্ণয় করব। এখন দেখো, আমি যদি এখানে 1 থেকে 10 পর্যন্ত লিখি, এখন এখানে দেখো 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলো থেকে যদি প্রশ্ন করা হয় কয়টি সংখ্যা 1 দ্বারা বিভাজ্য, 1 দ্বারা বিভাজ্য হবে, প্রত্যেকটা সংখ্যাই 1 দ্বারা বিভাজ্য, তার মানে এটা হবে 10টি। যদি আমি বলি 2 দ্বারা বিভাজ্য, তাহলে কয়টি সংখ্যা হবে? 2, 4, 6, 8 এবং 10, এটা হবে 5টি। 1 দ্বারা বিভাজ্য 10টি। এই 10 আমরা কিভাবে পেলাম? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা আছে 10টি, মোট সংখ্যা আছে 10টি। এই 10কে আমরা যদি এই 1 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট হবে 10। এই 10 হলো এই 10। এখন যদি 2 দ্বারা বিভাজ্য 5টি লেখা হয়েছে, এই 5 কোথা থেকে আসছে? এখানে মোট সংখ্যা আছে 10টি, এই 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 5। তার মানে এটা হবে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 5টি। এখন দেখো 3 দ্বারা বিভাজ্য যদি আমরা বের করতে চাই, তাহলে 3 দ্বারা বিভাজ্য আছে 3, 6, 9, তার মানে 3টি। এখন এটা কিভাবে 3 আসলো এখানে? 10কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট হবে 3.333। তার মানে এখান থেকে যে ভগ্নাংশটা আসছে, ভগ্নাংশ বা দশমিকের পরের অংশটা যদি বাদ দেই, যে পূর্ণ সংখ্যাটা পাওয়া যায় সেটাই হলো এটা রেজাল্ট। এখন যদি বলি আমরা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 4 এবং 8, তার মানে 2টি। এই 2টি কিভাবে আসবে? 10কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আসবে 2.50। তার মানে এখানে পূর্ণ সংখ্যা আছে 2,
তার মানে দুইটি সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত দুইটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। এখন যদি আবার আমরা 5 দ্বারা চিন্তা করি, 5 দ্বারা বিভাজ্য কয়টি? 5 দ্বারা বিভাজ্য হবে 5 এবং 10, দুইটি। এই 2 কিভাবে আসলো? 10কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 2। অনুরূপভাবে 6 দ্বারা বিভাজ্য হবে 1টি, 7 দ্বারা বিভাজ্য 1টি, 8 দ্বারা বিভাজ্য 1টি, 9 দ্বারা বিভাজ্য 1টি এবং 10 দ্বারা বিভাজ্য হবে 1টি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যদি 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে কয়টি সংখ্যা 1, 2, 3, 4 অথবা 5 দ্বারা বিভাজ্য বের করতে চাই, তাহলে মোট সংখ্যাকে আমাদের ওই সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে। তার যে রেজাল্ট পাওয়া যাবে সেই রেজাল্টটার যদি আমরা ফ্লোর নেই, অর্থাৎ দশমিকের পরে যে অংশটা থাকে সেটা যদি বাদ দেই, তাহলে যেই সংখ্যাটা পাওয়া যাবে, যে পূর্ণ সংখ্যাটা পাওয়া যাবে, সেটাই হবে রেজাল্ট। তার মানে এখন যদি বলা হয় 1 থেকে 20 পর্যন্ত কয়টি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, তাহলে 1 থেকে 20 পর্যন্ত আমাদের মোট সংখ্যা আছে 20টি। 20কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 10 হবে, তার মানে হবে 10টি। 1 থেকে 20 পর্যন্ত কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? এখন যদি 20কে আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হবে 6 দশমিক সামথিং, তার মানে 6টি। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো। এখন আমরা যদি এই 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা 30 দ্বারা বিভাজ্য এটা বের করতে চাই, তাহলে 1 থেকে 1000 পর্যন্ত মোট সংখ্যা আছে 1000টি। তার মধ্যে 30 দ্বারা বিভাজ্য হবে 1000 ডিভাইডেড বাই 30 এর যে রেজাল্ট, সেই রেজাল্টটা চলো দেখি এটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে 1 থেকে 1000 পর্যন্ত মোট সংখ্যা হলো 1000টি। এখন এই 1000টি সংখ্যার মধ্যে 30 দ্বারা বিভাজ্য হবে কতটি, তা বের করার জন্য আমাদেরকে 30 দ্বারা ভাগ করতে হবে। তার মানে এটা হবে 0 0 কেটে দিলাম, 100কে ভাগ করলে 33.333। আগে বলেছি দশমিকের পরের অংশটা আর দরকার নেই, তার মানে মোট সংখ্যা হবে 33টি। তার মানে 1 থেকে 1000 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে 1000টি সংখ্যা, এদের মধ্যে 33টি সংখ্যা হলো 30 দ্বারা বিভাজ্য। কিন্তু এই প্রশ্নে বলা হয়েছে 16 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 30 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের ওই সংখ্যাগুলোকে এখন বের করতে হবে যেই সংখ্যাগুলো 30 এবং 16 দুটো দ্বারাই বিভাজ্য। এখন দেখো 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 30 এবং 16 দুটো দ্বারাই বিভাজ্য, এটা বের করতে হলে আমাদের প্রথমে 30 এবং 16 এর লসাগু বের করতে হবে। যেই সংখ্যাগুলো 30 এবং 16 এর লসাগু দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলোই 16 এবং 30 দ্বারা বিভাজ্য। চলো দেখি 30 এবং 16 এর লসাগু কত। লসাগু বের করার জন্য 3টা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াগুলো আমি পূর্বের ম্যাথের বেসিক সেকশনে আলোচনা করেছি, চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো। 16 এবং 30 এর লসাগু দ্রুত বের করার জন্য পর্যবেক্ষণের সাহায্যে লসাগু নির্ণয় বা টাইমস টেবল বা নামতার সাহায্যে লসাগু নির্ণয়ের যে প্রক্রিয়াটা আছে সেটা ব্যবহার করতে পারো, তাহলে অনেকটুকু সময় বেঁচে যাবে। এই প্রক্রিয়ায় লসাগু বের করার জন্য প্রথমে আমাদের 30 এর নামতা লিখতে হবে। তাহলে আমরা যদি 30 এর নামতা লিখি, 30 দিয়ে গুণে 60, 3 30 এ 90, 8 30 হলো 240, 9 30 হলো 270। এরকম ভাবে এটা চলতে থাকবে। এখন দেখো এই সংখ্যাগুলোর মধ্যে এটা হলো 30 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখন এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি হবে লসাগু। এখন দেখো 30 16 দ্বারা বিভাজ্য না, 60 16 দ্বারা বিভাজ্য না, 90, 120, 150, 180, 210 এগুলো 16 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু এখানে 240কে যদি 16 দ্বারা ভাগ করা হয় তাহলে রেজাল্ট হবে 15। তার মানে 240 হবে আমাদের লসাগু। তার মানে আমরা পেলাম লসাগু 240। চলো দেখি ট্র্যাডিশনাল পদ্ধতিতে বের করে দেখি এর লসাগু আসলে 240 কিনা। তাহলে 16 এবং 30 এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 8 15, আর কোনো ভাগ করা যায় না। তার মানে রেজাল্ট হবে 2 মাল্টিপ্লিকেশন 8 মাল্টিপ্লিকেশন 15, 15 দুগুণে 30, 30কে যদি 8 গুণ করি তাহলে 240। এখন দেখো 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা 16 এবং 30 দুটি সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে, সেটা হবে 1 থেকে 1000 পর্যন্ত যেই সংখ্যাগুলো 240 দ্বারা বিভাজ্য। এখন 1 থেকে 1000 পর্যন্ত 240 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি হবে সেটা বের করার জন্য আমাদের 1000কে 240 দ্বারা ভাগ করতে হবে।
1000 ডিভাইডেড বাই 240, 1 0 কাটা, 124, 100 কে যদি 24 দ্বারা ভাগ করা হয় রেজাল্ট হবে 4। আমরা পেলাম 1 থেকে 1000 পর্যন্ত 30 দ্বারা বিভাজ্য সংখ্যা 33টি এবং 30 এবং 16 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 4টি। এখন যদি আমরা 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা বের করতে চাই, তাহলে আমাদেরকে এই 33 থেকে এই 4 বাদ দিতে হবে। তাহলে 33 মাইনাস 4 ইকুয়াল টু 29। তাহলে আমাদের রেজাল্ট হবে 29টি। 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 29টি সংখ্যা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। এই উত্তরগুলোর মধ্যে 29 আছে আমাদের ঘ নাম্বারে, তার মানে গ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমরা যদি আমার এরকম রেগুলার ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাথে সাথে নোটিফিকেশন বাটনটা অন করে রাখো যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ।